দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আমি আপনাদের বলতে চাই যে আমরা সবসময় স্পেসিফিক একটা গেমস নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে ঠিক সেরকমটি করতে চাই না। আজকে আমরা আমাদের ক্রীড়াঙ্গনের আসলে কি অবস্থা, এই মুহূর্তে প্রত্যেকটা ফেডারেশন আসলে কোন অবস্থাতে আছে, কি করছে তারা, এবং প্রত্যেকটা ইভেন্টের আসলে কি অবস্থা, সমসাময়িক প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে অঘোর মণ্ডল, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং সেই সাথে দর্শক আপনারাও আমাদের সাথে ফোনে যুক্ত হতে পারেন, জানাতে পারেন যেই সব ইভেন্ট নিয়ে আলোচনা করব, এবং আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো ইভেন্ট নিয়ে জানবার ইচ্ছা থাকে সরাসরি অঘোরদা আছে, তার কাছে আপনি প্রশ্ন রাখতে পারেন। অঘোরদা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। খুব বৃষ্টি বৃষ্টি আসলে দিন যাচ্ছে, আজকে আসলে বৃষ্টিটা নেই, গতকালকেও মোটামুটি বিকেলের পর থেকে আসলে ছিল না। আমার একটা জিনিস আসলে মনে পড়ছে, মানে আমাদের পাড়ায় আমি দেখতাম কি যে দুটো জিনিস খুব বেশি চোখে পড়তো, দুটো খেলা, একটা হচ্ছে ফুটবল, একটা হচ্ছে কাবাডি। তো দেখতাম যে ফুটবল আসলে মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে সবাই খেলছে, ওইটা খুব বেশি উদযাপন হতো, এবং একদিকে হচ্ছে কাবাডি, আসলে কে কতটা কাকে আসলে ফেলাবে, ওই জিনিসটা আপনার কি মনে পড়ে একটু ছোটবেলায় যদি যেতে চাই? সেটা এখনো বোধহয় গ্রাম বাংলায় আছে, যদিও আমরা নাগরিক সভ্যতার দিকে, নগরায়নের দিকে ঝুঁকছি। দুটো খেলাই বাঙালির প্রাণের খেলা। একটা ফুটবল, সেটা সর্বজনীন একদম বিশ্বব্যাপী জনপ্রিয়তার নিরিখে এক নম্বর খেলা, সাধারণ মানুষের খেলা। আর কাবাডিটা হচ্ছে বাংলাদেশের খেলা, এই ভূখণ্ড থেকে, ভারতীয় ভূখণ্ড থেকেই যার উৎপত্তি। সেই খেলাটার প্রতি এখনো বোধহয় গ্রামের মানুষের টানটা অনেক বেশি, কারণ এটা মাটির সাথে সংস্পর্শ। এটা মানে মাটির সাথে যদি মানুষের টান থাকে, তাহলে কাবাডির প্রতি এক ধরনের টান থাকবে। সেটা সময় সুযোগ বুঝে আপনি সেই টানে কতটা সাড়া দিবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষের এখনো পর্যন্ত মানুষ এই নগর জীবনের যাপিত জীবন থেকে একটু মুক্ত হাওয়ায় বাতাস নিতে গেলেও মাঝে মধ্যে যদি মানুষ গ্রামে যান, অনেকেই যান বা বেশিরভাগ মানুষ যান, তো সেই জায়গায় বোধহয় ওই খেলাটার প্রতি আপনি যে কথা বললেন যে একটু বৃষ্টি একটু হলেই খেলাটা গ্রামের মানুষ এখনো বোধহয় শখের বসে খেলে। আমরা ঠিক ওই রকম পেশাদারি মনোভাব নিয়ে কাবাডিকে এগিয়ে নিয়ে যায়নি। সত্য কথা হচ্ছে এটা যে গত 46 বছর হতে যাচ্ছে বাংলাদেশের বয়স, কিন্তু কাবাডি বাঙালির খেলা, বাংলাদেশের খেলা যে জায়গায় যাওয়ার কথা ছিল সেইখানে যেতে পারেনি। এটা হচ্ছে বাস্তবতা। আর তবে ভালো দিক হচ্ছে এই খেলাটা অন্য যে কোনো খেলার থেকে আনুষঙ্গিক খরচের দিক থেকে কিন্তু খুবই কম, কম পয়সায় কম জায়গায়, কোনো তেমন গিয়ার্স লাগছে না, জায়গা বড় লাগছে না। আমরা ক্রীড়াঙ্গনে একটা কথা সবসময়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শুনতে অভ্যস্ত এবং আমাদের কর্মকর্তারা বলতে অভ্যস্ত যে আমাদের মাঠ সমস্যা। এই একটা খেলা, যে খেলাটা কিন্তু মাঠ সমস্যা বলে পার পাওয়া যাবে না, সমস্যাটা তাহলে অন্য কোথায়, সেটা খোঁজার একটা সময় আসছে বা আশা আমি মনে করি যে এখন চিন্তা করা উচিত। একটু যদি বলি যে ফেডারেশনকে, আমরা তো আসলে কাবাডি নিয়ে আসলে যে কথা বলছি, আসলে যে ফেডারেশনগুলো কি আসলে কাবাডিকে মানে খুব স্পেশাল ভাবে কি আসলে দেখে এই মুহূর্তে, যদি বলি কি মনে হয়? এই মুহূর্তে যদি আমি বলি যে যদি সেইভাবে নজর দেওয়া হতো খেলাটার প্রতি, তাহলে আপনাকে আমাকে শুরুতে আমি যেটুকু বললাম, কোথায় যেন একটা নেতিবাচক প্রভাব পড়ে গেল কিনা আমি জানি না, মনের অজান্তে হলো, এইরকম বোধহয় বলতে হতো না, আমরা অন্যভাবে বলতে পারতাম যে আমাদের ধরুন এই খেলাটা তো আর ওই রকম বিশ্বব্যাপী বা খেলাটার বিশ্বায়ন হয়নি, হবে কিনা সেটা সময় বলে দেবে। এটা অলিম্পিকের ডিসিপ্লিনও না, কিন্তু এশিয়ান গেমস বা সাউথ এশিয়ায় এই খেলাটা জনপ্রিয় এবং এটা এশিয়ান গেমসের ডিসিপ্লিন, সাউথ এশিয়ান এসএ গেমসের ডিসিপ্লিন। সেই জায়গায় আমরা আমাদের আধিপত্য কি দেখাতে পারছি? আমরা সেভাবে কিন্তু নিজেদেরকে মেলে ধরতে পারা যায়নি। তাহলে কেন পারা গেল না, সেই কারণটা খুঁজতে গেলে কোথাও না কোথাও একেবারে কারণহীনভাবে এই জায়গাটায় পৌঁছেছে কাবাডিটা, তা তো নয়। ফেডারেশন একটা খেলা, যে কোনো ডিসিপ্লিন, যে কোনো খেলার অভিভাবক ফেডারেশন। আগামী দিনের পরিকল্পনা ফেডারেশন কর্মকর্তারা নেন, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে সেটাও তাদের দায়িত্ব। খেলাটার প্রচার প্রসার, মান উন্নয়ন, একই সঙ্গে অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো যদি সঠিকভাবে হয় তাহলে বোধহয় আজকের অবস্থায় যেত না। আজকের বলতে আমি যে খেলা হচ্ছে সে কথা বলছি না, সার্বিকভাবে বাংলাদেশের কাবাডিটার এই অবস্থা হতো না। কিন্তু ফেডারেশনটা তো অনেক পুরনো, এখানে অনেক লোক দীর্ঘদিন
40 বছর ধরেও ফেডারেশন অনেকে ছিলেন, তাহলে হয় তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারেননি, নিজেদের সেভাবে চিন্তা বা শক্তির এরকমও জায়গায় তো হতে ঘাটতি। পারে যে সিদ্ধান্তগুলো যেগুলো নিয়েছেন সেগুলো হয়তো কাজে তারা আসলে লাগাতে পারেননি, আমি হয়তো ঠিক কাজে লাগানোর থেকে আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়াটা হলো বড় অনেক বেশি। ব্যাপার। আপনি আধুনিক জামানায় সংগঠকদের, আপনি ভালো সংগঠক তার প্রমাণ দিতে হবে আপনাকে দুটো জায়গায়। একটা হচ্ছে যে আপনি একেবারে এই বাণিজ্যিক জামানায় আপনি স্পন্সর আনতে পারবেন কিনা। আধুনিক জামানায় ভালো সংগঠকের সংজ্ঞার ভিতরে এটা পড়ে যায় যে আপনার সঙ্গে স্পন্সর আনার ক্ষমতাটা আপনার আছে কিনা। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় এটা একটা বড় ফ্যাক্টর, বড় বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার সাংগঠনিক দক্ষতাটা কতটুকু আছে তার প্রমাণ হবে আপনার যে খেলাটার সঙ্গে জড়িয়ে আছেন সেই খেলাটার ব্যবস্থাপনাটাকে কতটা পেশাদারিভাবে আপনি পরিচালনা করতে পারছেন। আপনার ফেডারেশন যতটা পেশাদার হবে তার খেলোয়াড়রা ততটা পেশাদারিত্ব নিয়েই খেলবে এবং খেলাটার প্রতি তার ছাপ থাকবে। তো সেই জায়গায় নিশ্চয়ই ত্রুটি ছিল। আমি সে কারণেই বলি, না হলে এই ফেডারেশনকে ভাঙতে হলো কেন, সেটা একটা বড় প্রশ্ন। এখন যারা ফেডারেশনে আছেন, কাবাডি ফেডারেশনে, তারা তো খুব বেশি দিন না, আপনার ডিসেম্বরে। কাছে কি নির্দিষ্ট কোনো কারণ মনে হয় যে আসলে এই কারণে আসলে ফেডারেশন আপনার ভেঙেছে, মানে নির্দিষ্ট না, কিছু আমি কি মনে আমি হয়? নির্দিষ্ট কারণের কথা আমি বলবো না, যে আসলে মেয়াদও হয়তো শেষ হয়ে যাচ্ছিল, নতুন একটা মেয়াদে অ্যাডহক কমিটি, কিন্তু আসলে অ্যাডহক বেসিস বা এই যে স্বল্পকালীন খণ্ডকালীন একটা পরিকল্পনা দিয়ে তো কোনো খেলা, বিশ্বের কোনো দেশ কখনো কোনো খেলাকে এগিয়ে নিতে পারেনি। যত সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেওয়া যাবে সেই খেলাটা এগিয়ে নেওয়া সম্ভব না, কেউ পারেননি কোনো দিন, এবং সম্ভব হবেও না। এটা হচ্ছে, আর এই টোটকা দিয়ে তো চলে না। তো অ্যাডহক কমিটিটা হচ্ছে একটা খণ্ডকালীন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা দিয়ে একটা খেলা খুব দ্রুত এগিয়ে যাবে তা নয়। তবে হ্যাঁ, একটা আপৎকালীন ব্যবস্থা হিসাবে যারা ফেডারেশনে আসছেন অ্যাডহক কমিটিতে, এখন দেখার বিষয় তাদের কর্মতৎপরতাটা কেমন। সেই জায়গায় যদি বলেন তাহলে একটা ইতিবাচক দিক আছে অবশ্যই। তা নাহলে বোধহয় আমরা আজকে কাবাডি নিয়ে আপনি শুরু করতেন না। আরও বাংলাদেশে সব মিলে 49টা ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সব সংখ্যাটা তাই। অন্য কোনো একটা জিনিস, বাংলাদেশের মানুষের কাছে এখন ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় একটা খেলা, মানতে হবে নাম্বার 1 গেম বাংলাদেশে, নাম্বার 1 স্পোর্ট এটা। সেই জায়গায় আমরা কাবাডি নিয়ে যখন কথা বলছি তার একটা কারণ আছে। একটা টুর্নামেন্ট হচ্ছে, মিডিয়া বাংলাদেশে বড় একটা ভূমিকা, যে কোনো খেলার পেছনে মিডিয়ার বড় একটা ভূমিকা রাখছে, এবং বাংলাদেশের সেই সংগঠক বা খেলোয়াড় যারাই, এটা মানতে হবে সবাইকে যে মিডিয়া বাংলাদেশের স্পোর্টসকে পেছন থেকে বড় রকম শক্তি হিসেবে সামনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে আসছে। এবং মিডিয়ার সহায়তা না থাকলে আজকে ক্রিকেটের এই রমরমা, তার পেছনে কি মিডিয়ার অবদানটাকে অস্বীকার করতে পারবেন? এক সময় মানে প্রাউডলি আমি বলবো সেই যে জায়গাটাতে মিডিয়া আমি বড় ভূমিকা রেখেছিল, যেটা বাংলাদেশের সংগঠকদের পাশাপাশি মিডিয়াকে ক্রিকেটের এই নতুন যাত্রা বা নবজাগরণের মিডিয়ার ভূমিকাটা অস্বীকার করা যাবে না। সেই মিডিয়াটাকে, ধরেন কাবাডি ফেডারেশনও সেই জায়গাটায় যদি যেতে পারে, মিডিয়াকে প্রপারলি ব্যবহার করে খেলাটার মান উন্নয়নে, খেলাটার প্রচারের জন্য, আমি বলবো প্রসার দরকার নেই, আগে প্রচার। যে কাবাডি নামে একটা খেলা আছে, আমরা, আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে গ্রামে গঞ্জে, সেই খেলাটাই মানুষের কাছে এখনো কিন্তু হাডুডু। সেইটারই পরিশীলিত রূপ বা আধুনিক রূপটা হচ্ছে কাবাডি। সুতরাং তার প্রচারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওখানে তো গ্রামে আমরা দেখতাম যে হাডুডু হাডুডু এখনো কিন্তু হচ্ছে ওইটাই মাইকিং আপনার হয়। হচ্ছে চলে। আমি নিজে আমার শহরের কথাই যদি বলি, হ্যাঁ হ্যাঁ, খুলনা, আমি নিজে মাইকিং শুনে আমি একটু একটু অবাক হলাম যে খুলনার মতন শহরে এখনো তাহলে মাইকিং করে খেলাটার প্রচার হচ্ছে, এবং বিরাট হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এত টাকা দেওয়া হবে, টেলিভিশন দেওয়া হবে, কি উদ্বোধন করবেন স্থানীয় এমপি, অনেক রকমের সেই মাইকিংয়ের ভিতরে আছে। তার মানে কি প্রচারটার প্রয়োজন আছে। আমি আবারও বলছি, সেই প্রচারটা হচ্ছে যে হাডুডুর থেকে এখন এটাকে কাবাডির রূপটা কেমন, সেই কাবাডি খেলাটার সঙ্গে পরিচিত। গ্রামের মানুষ এখনো কাবাডি বলে একটু ভ্রু কুচকাবে হয়তো, সাধারণ মানুষ মনে করে কিন্তু হাডুডু। হাডুডুটা বললে আসলে খুব বেশি তো পরিচিত। এই যে প্রচারণার জন্য মিডিয়া বড় ভূমিকা রাখে, সেটা উপলব্ধি করতে হবে কাদের? সেই উপলব্ধিটা হচ্ছে ফেডারেশনের। ফেডারেশন যদি সেটা করেন তাহলে অনেকটা একটা প্রাথমিক স্টেপটা হতে পারে। এবং আমার মনে হয় এই জায়গায় বর্তমান কমিটিকে একটু আপনার নজর দিতে হবে। কৃতিত্বও দিতে হবে, যে হ্যাঁ, দেরিতে হলো তা আমরা কিন্তু স্বাধীনতা কাপের আগেও হয়ে।
কাবাডি আমি হয়েছে। ফেডারেশন নিয়ে না আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটু বলতে চাই যে বসুন্ধরা আয়োজন করেছে স্বাধীনতা কাপ কাবাডি, সেখানে না, 10টা আয়োজন কাবাডি ফেডারেশন, বসুন্ধরা পৃষ্ঠপোষক। আচ্ছা, সেখানে হচ্ছে 10টা দল অংশ নিয়েছে, তারা খেলছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এই যে তারা খেলছে 10টা দল, সেখানে সার্ভিসেস দলগুলোর ভূমিকাটা দল আছে services। বেশি, এবং জাতীয় দলগুলোর বোধহয় ভূমিকাটা একটু কম জাতীয় মানে লাগছে। জেলা পর্যায়ের জেলা দলগুলো, পর্যায়ে যে হ্যাঁ। দলগুলো। তো সেই জায়গাটা থেকে আমি যদি একটু ভেদাভেদ করতে বলি আপনাকে, কিভাবে আপনি সেটা একটু করবেন? এইটা আপনি ভেদাভেদ বলতে আপনি যদি কোনো এটা কি সীমারেখা এরকম যে টানতে আমরা চাচ্ছেন, আমি services- এই জায়গায় যাব না, এই জায়গায় যেতে চাই না, বরং আমি এটাকে একটা ইতিবাচক জায়গায় দেখতে চাই, ভালো দিকটা দেখতে চাই। যে কোনো জিনিসের মুদ্রার তো দুটো পিঠ থাকে, আপনি যেটা দেখবেন, এখানেও আপনি টস করলে অন্যরকম হতে পারে, আপনাকে একটা কল করতে হতে পারে বেছে নেওয়ার, কিন্তু আমি যখন টসের জায়গায় নেই, আমি মুদ্রার ভালো পিঠটাই খুঁজে নিতে চাই। সেই জায়গায় হচ্ছে ধরুন কাবাডিটা ঝিমিয়ে পড়া একটা কাবাডি, যেটা প্রচারণা অনেক স্তিমিত ছিল, তার মাঝখানেও কাবাডিটা খেলা হতো। সার্ভিসেস দলগুলো খেলেছে বলেই বোধহয় আপনি আজকে বলছেন যে 7টা সার্ভিসেস দল। এখন কাবাডিটা খেলে একটা জীবনে একজন খেলোয়াড় সে খেলাটাকে কেন পেশা হিসেবে নেবে, কি পাবে সে? আপনি একজন ফুটবলার 60 লাখ 70 লাখ 50 লাখের নিচে কেউ পাচ্ছেন না। একজন ক্রিকেটার ম্যাচ প্রতি টাকা পাচ্ছেন, বেতনভোগী হিসেবে 3 লাখ 4 লাখ টাকা পাচ্ছেন, স্পন্সর মানি পাচ্ছেন। একজন ক্রিকেটারের জীবন অনেক বেশি নিরাপদ, পরবর্তী জীবন খেলোয়াড়ি জীবন। কিন্তু একজন লোক কেন কাবাডি খেলবে? তার জীবনে কি পাবেন? কিছুই পান, কটা টাকা পান? তো সেই জায়গায় বরং সার্ভিসেস দলগুলো একটা সার্ভিস কাবাডিকে দিয়ে গেছেন, কিছু খেলোয়াড়ের চাকরি, কিছু মানুষের একটা খেলোয়াড়ের চাকরি মানে আমাদের সমাজে একটা পরিবারের নিরাপত্তা। তো সেই জায়গা থেকে সার্ভিসেস দলগুলো তো এতদিন পর্যন্ত যে খেলোয়াড়দের চাকরি দিয়ে আসছেন বা তাদের একটা নিরাপদ জীবনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন, সেটা অবশ্যই ভালো দিক। আর আবারও যদি বলি যে এই কাবাডিটা স্বাধীনতা দিবস কাবাডি কিন্তু এর আগেও হয়েছে, কি হতো সেটা ওই প্রেস রিলিজের মধ্যেই সীমাবদ্ধ, কোথায় হচ্ছে খেলা হচ্ছে কি হচ্ছে তার মানে আগের কেউ যে কিন্তু এখনকার জানতো না। প্রচারটা হচ্ছে অনেক বেশি। বেশি। এইটাই আমি বারবার বলছি, এটাই হচ্ছে আবার এই কমিটি বা যারা এখন কাবাডিটা পরিচালনার দায়িত্বে আছেন তাদের সাফল্য বা তাদের দক্ষতা, যে কোনোভাবে হোক তারা মিডিয়াকে অন্তত বুঝাতে পারলো যে আমরা কিছু করতে চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনাদের পাশে চাই। আপনি না ডাকলে কেউ যাবে না, আপনার ডাকার ধরনটা কেমন, শ্যুটটা কেমন, সেটার উপরই কিন্তু আপনি সাড়াটা পাবেন। তো মিডিয়া সেদিক থেকে আমি তো মনে করি যে মিডিয়া অনেক ভালো একটা রোল প্লে করলো এখনো পর্যন্ত স্বাধীনতা কাপ। আর আমি ঘুরে ফিরে আপনার জায়গাটাই যাই যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, আপনি একটু অনুভব করেন যে জাতীয় খেলা, আমাদের জাতীয় পর্যায়ের সেই খেলাটার কি আবেদন, কি আছে, কি সাফল্য, আমরা নিজেরা কতটুকু গুরুত্ব সহকারে দেখি, আমাদের জাতীয় খেলা নিয়ে আমাদের ক্রীড়া পরিকল্পনায় এর জায়গাটা কোথায়, আমাদের ক্রীড়া নীতিতে এই খেলাটাকে কিভাবে দেখা হয়। আমাদের সরকার, অবশ্যই সরকার অনেক ক্রীড়া বান্ধব সরকারি যারা দাদা, চালাচ্ছে। কাবাডি নিয়ে অনেকক্ষণ আসলে আলোচনা করছি, একটা প্রতিবেদন দেখতে চাই আসলে অবশ্যই। কাবাডির উপরে। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলছে স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্ত পর্ব। আসরের দ্বিতীয় দিনে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশের এই জাতীয় খেলাটির প্রচুর সম্ভাবনা থাকলেও এর প্রসার হচ্ছে না। তবুও পৃষ্ঠপোষকদের আগ্রহ আর প্রশাসনের আন্তরিকতায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা কাবাডি। সংশ্লিষ্টদের লক্ষ্য দেশব্যাপী কাবাডিকে মাঠে ধরে রাখার। তাপস জোবাইরের রিপোর্ট দেখে নিব। পর্যায়েও ৩-৪-এর মধ্যে থাকা একটি নাম বাংলাদেশ। দেশের জাতীয় খেলা কাবাডি। বড় স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক আসরগুলোতে অংশ নিলেও বরাবরই পড়তির দিকে থাকে বাংলাদেশ কাবাডির গ্রাফ। এবার নতুন স্বপ্ন বুনছে দেশের জাতীয় খেলাটি। পুরনো কমিটির ব্যর্থতা ঝেড়ে অ্যাডহক কমিটি নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে কাবাডিকে। এরই ধারাবাহিকতায় দেশজুড়েই হয়েছে স্বাধীনতা কাপ কাবাডি। এবার ঢাকায় চূড়ান্ত পর্ব। এমন আরও 10টি টুর্নামেন্ট করে বছরের প্রস্তুতি সারতে চায় কাবাডি ফেডারেশন, জানালেন সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমান। কাবাডি দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করাতে পারি, সেই প্রত্যয় নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি এবং সেটির একটা পর্যায় হিসেবে আমরা বেছে নিয়েছি এই স্বাধীনতা কাপ কাবাডি। এই স্বাধীনতা কাপ কাবাডি আমরা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায়, প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয়েছে, বিভাগীয় অনুষ্ঠিত হয়েছে।
ভারতের মতো পেশাদার কাবাডি লিগই দেশীয় কাবাডিকে এশীয় পর্যায়ে নিয়ে যেতে পারে। এবারের মতো আয়োজন দিয়ে এই কাবাডি পেশাদার রূপে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানালেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বছরে প্রায় 11টি টুর্নামেন্ট আমরা দিয়েছি। এই 11টি টুর্নামেন্টের মাধ্যমে আমরা খেলোয়াড় বাছাই করবো এবং জাতীয় পর্যায়ে আমরা একটি শক্ত টিম গঠন করতে চাই, যারা আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে খেলে আমাদের জন্য গৌরব অর্জন করবে, সেই ধরনের পরিকল্পনা আমাদের আছে। জমজমাট স্বাধীনতা কাপ কাবাডিতে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তাপস জুবাইর, নিউজ 24, ঢাকা। আমরা কিন্তু দেখছিলাম আসলে যে একটা জিনিস কি মনে হচ্ছে যে যেই কোর্ট আসলে আমরা দেখছিলাম মানে মাটির মধ্যে খেলা এবং এখন কোর্টে খেলা অনেকটা তফাৎ না, যে মাটির গন্ধ কিছুটা আমরা বোধহয় মিস করছি এরকম? না, মিস করার কিছু নেই। এটাই মানে আমি আবারও বললাম যে একটা পরিশীলিত রূপ হিসেবে পেশাদারি মনোভাব নিয়েই তো কাবাডিটা যাচ্ছে। এবং কাবাডির লক্ষ্যটা কি, একটা জায়গায় আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে কাবাডি কিন্তু অলিম্পিকের ডিসিপ্লিন না। আচ্ছা, কিন্তু তারপরও বড় একটা জনগোষ্ঠী ভারতবর্ষ, এই ভারত অন্তত উদ্যোগী যে আগামীতে যাতে খেলাটা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়। তা অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার মানেই কি এই খেলাটা অলিম্পিক যেখানেই হোক, যে দেশেই হোক, সেখানে যাতে আয়োজন করতে কোনো সমস্যা না হয়, সে কারণে কিন্তু এই টার্ফ বা কৃত্রিম টার্ফের ব্যবস্থা। একসময় তো ঘাসের মাঠে হকি খেলা হতো, সেই খেলাটা আজকে সেটা অন্য রূপে আমরা দেখি অ্যাস্ট্রো টার্ফে। কেন? তার মানে কি খেলাটা চেঞ্জ হয়ে গেল? খেলাটার জায়গায় থাকছে, আনুষঙ্গিক সরঞ্জামাদি পরিবর্তন হচ্ছে, সেটা অনেকটা সময়ের দাবি অনুযায়ী। ক্রিকেটের দিকে তাকালে একসময় এই ব্যাটে খেলা হতো না, এই হেলমেট ছিল না, থাই গার্ড, চেস গার্ড, অনেক কিছু ছিল না, মাঠের এই 30 গজি বাউন্ডারি ছিল না, বিলবোর্ড ছিল না, কাভার থাকতো না। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। এই পাল্টে যাওয়ার সঙ্গে অন্য আর একটা বিষয় অনুষঙ্গ হিসেবে থাকে, সেটা হচ্ছে একটা বাণিজ্যিকরণের চিন্তা ভাবনা তো থাকবে। যে তার মানে একটা জিনিস একটু বলতে চাই যে দেশ আসলে যেভাবে ডিজিটালে আসলে পৌঁছচ্ছে, খেলাধুলাটাও আসলে ডিজিটালেই বোধহয় যাচ্ছে। খেলাধুলাটা তো দেশের আগেই ডিজিটালাইজড, বিশ্বমঞ্চে আধুনিকায়নের যে ছোঁয়ার প্রত্যেকটা খেলায় আপনি তার সঙ্গে তাল মিলাচ্ছেন, আপনি সেটার সঙ্গে তাল মিলাচ্ছেন, এবং সেটা না মিলাতে পারলে আপনি পিছিয়ে যাবেন। একটু যদি বলি যে কাবাডিতে আপনি বলছিলেন যে অনেক বেশি আসলে বাজেটের কোনো দরকার হয় না, এবং আমি যদি বলি যে জেলা যে অনেক দলগুলো, বেশি বাজেট মানে আমি জায়গা দরকার হচ্ছে না, হ্যাঁ। অনেক বেশি বড় মাঠ দরকার পড়ছে না, আপনি একটা গিয়ার্সের দরকার পড়ছে না ওরকম। কিন্তু আমি আবারও বলি যে একটা খেলোয়াড় কেন খেলবে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনাকে মানে হচ্ছে যারা খেলাটা পরিচালনা করছেন, কর্মকর্তাদের দিতে হবে, তারা কোথার থেকে পাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের জন্য তো স্পন্সর একটা বড় অস্ত্র বা হাতিয়ার, যাই বলেন, যেভাবেই ব্যাখ্যা দিই, স্পন্সরের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো খেলা সেভাবে বিকশিত হতে পারেনি, বিশ্বে কোনো খেলা পারেনি। তো সেই জায়গা থেকে তাদের কর্মকর্তাদের প্রথম কাজ হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া, খেলাটার প্রচার প্রসার ঘটানো, একই সঙ্গে মান উন্নয়ন, তারপরে এশিয়ান গেমস থেকে সাউথ এশিয়ান গেমস থেকে এশিয়ান গেমস, তারপরে অলিম্পিক। অবশ্যই আমি নিশ্চিত এইভাবে যে কোনো একদিন এটা অলিম্পিকের ডিসিপ্লিন হবেই। তখন অন্তত বাংলাদেশ নিজেকে যদি প্রস্তুত করে একটা পদকের আশা, আমরা অলিম্পিকে দর্শক হয়ে থাকতে চাই না, অংশগ্রহণের জন্য অংশগ্রহণ, সেই স্লোগানে বিশ্বাসী হয়েও প্রত্যেকটা দেশ অংশ নেয় একটা পদকের জন্য। দাদা সেটা হচ্ছে আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা হয়ে গেছে, সেখানে আসলে আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাশরাফি বিন মুর্তজা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, তো প্রস্তুতির দিক থেকে বলবো যে আমরা যদি খুব ভালোভাবে অ্যাটলিস্ট লাস্ট ফার্স্ট ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচ আগ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলবো, তো আমরা যদি ভালো প্রস্তুতি নিতে পারি, কনফিডেন্স বিল্ড করতে পারি, তাহলে আশা করি ভালোই হবে। আপনি কি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন? রিয়েলিস্টিকলি ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, কারণ আমার কাছে মনে হয় যে যদি অপোনেন্টগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমার কাছে মনে হয় যে
এটা এত সহজ হবে না, বাট ইউ নেভার নো। আমরা ওই কন্ডিশনেও হয়তো এর আগে ইংল্যান্ডকে হারিয়েছি 2বার, অস্ট্রেলিয়াকে কার্ডিফে একবার হারিয়েছি। সো যদিও ওইগুলা হিস্ট্রি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইটস পসিবল। ডিপেন্ড করছে যে আমরা কীভাবে মেন্টালিটি সেট আপ করি। আমার কাছে মনে হয় না নেক্সট 20-25 দিনের ক্যাম্পিং বা আপনি যত এত বেশি ডিফারেন্স হবে আনলেস আনটিল আমরা যদি মেন্টালি রেডি না হতে পারি। না, ক্যাম্প অবশ্যই হেল্প করে। যেটা আমি বলবো যে অ্যাটলিস্ট উইকেট সম্বন্ধে ধারণা, অ্যাট দ্য সেম টাইমে আপনার ওদের কন্ডিশনটা কেমন, সব কিছু ইফেক্ট করে। বাট আবার দ্য সেম টাইমে বলবো যে এখন কিন্তু আর্লি সামার, যেহেতু সামারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কুইকলি আপনার ওয়েদার চেঞ্জ হবে। সো এটাও মাথায় রাখতে হবে। আবার যদি আপনি দেখেন, হ্যাঁ 2015 আমরা অলমোস্ট মোটামুটি ভালো যেটা চেয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি। আবার নিউজিল্যান্ড ট্যুরের আগে আমরা ক্যাম্পিং করেছিলাম, তখন কিন্তু আমরা ফেল করেছি। সো এটা বলা খুব কঠিন যে ক্যাম্প থাকলেই হবে, বাট প্রিপারেশনের জায়গা থেকে বলতে পারি এটা আপ টু দ্য মার্ক। আপনি যেটা বললেন যে রিয়েলিস্টিক্যালি চ্যাম্পিয়নশিপ একটু ডিফিকাল্ট, তার আগে একটা ট্রাইনেশন সিরিজ আছে, এটা কি চ্যাম্পিয়নশিপের প্রিপারেটরি টুর্নামেন্ট হিসেবে নিচ্ছেন না কোথাও যেতে? না, অবশ্যই জেতার। আমি জানি না কে কী বলবে, বাট আমার কাছে মনে হয় অবশ্যই এটা জেতার জন্য যেতে হবে। কারণ অনেক কিছু ক্যালকুলেশনেরও ব্যাপার আছে এখানে। আর ওইখানে জিততে পারলেই না আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো করার সুযোগ থাকবে। কারণ ওই টুর্নামেন্টটা খারাপ হলে হবে কি, যেটা অবভিয়াসলি অনেক আরও বেশি প্রেশার মাথায় চলে আসবে। তবে আমি সব কিছুর জন্য বলবো যে আমার কাছে পার্সোনালি মনে হয় মেন্টালি রেডি না হতে পারলে ডিফিকাল্ট হবে। আপনি বলছেন একটা ইংল্যান্ডে খুব কঠিন হবে, একই রকম কঠিন কিন্তু অস্ট্রেলিয়াও ছিল 2 বছর আগে ওয়ানডে লাস্ট গ্লোবালে। সেখানে কিন্তু প্রস্তুতিটা আপনাদের খুব ভালো ছিল না, মূল টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু ম্যাচে হেরেছিলেন, তারপর ওই টুর্নামেন্টটা খুব ভালো গিয়েছিল, কোয়ার্টার ফাইনালে গিয়েছিলেন। এইবার যখন আরেকটি ওয়ানডে গ্লোবাল ইভেন্ট আসছে, মানে এরকম কোনো লক্ষ্যের কথা বলতে পারেন যে কতদূর পর্যন্ত যেতে চান? প্রথমত আগেরবার যদি দেখেন, প্রস্তুতি ম্যাচ বলতে জেতাটা বিষয় না। প্রস্তুতি ম্যাচ বলতে আমরা আমার কাছে যেটা মনে হয় যে আমি পার্টিকুলারলি যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা আমি করছি কিনা। হয়তো বা ম্যাচের সময় করার সময় হয়তো হবে না, বাট হয় কি যে আমি যখন ওই জিনিসটা করতে চাই, ফেল হলেও আমি করতে যাচ্ছি, একটা কনফিডেন্স দেয়। যদি কিছু জিনিসও আমি সাকসেস হতে পারি, ওই কনফিডেন্সটা থাকে। তো প্রস্তুতি ম্যাচে আসলে আমার কাছে মনে হয় যে আমার কাছে পার্সোনালি কখনো জয় হার দিয়ে আমি হারছি বা জিতছি এটা আমাকে ম্যাটার করেনি। ইভেন কখনো মনে হয় এমন হয় যে প্রস্তুতি ম্যাচে উইকেট না পেলেই ভালো, রান না করলেই ভালো, জাস্ট আমি যে প্রস্তুতি নিচ্ছি সেটাই হোক। এটা পার্সোনালি আমার মনে হয়, এক একজনের এক এক রকম। আমার সারা জীবন এটাই মনে হয়েছে যে আমি উইকেট না পাই বা আমার এরকমই হয়। কিন্তু যেটা করতে চাই সেটা করতে পারাটা আমার কাছে ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ জিতেছিলাম খুব ইম্পর্টেন্ট জায়গায়, যে আবার যদি বলেন প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে জেতার পরে আমাদের কনফিডেন্সটা বেড়ে যায়। সো এখানে আবার সিনারিও ডিফারেন্ট। আমার কাছে মনে হয় উইকেট খুব ফ্ল্যাট থাকবে, কারণ আইসিসি টুর্নামেন্টগুলোয় 280, 300, ইভেন 350 পর্যন্ত উইকেট দেওয়া হয়। সো এখানে এমন কোনো ডিফারেন্স থাকবে না। যেটা যে আমরা মেন্টালি যদি রেডি হতে পারি, আমরা যে আর্লি ভালো খেলতে পারি, তাহলে ইউ নেভার নো। আসলে এমন একটা গ্রুপে যেটা বলা খুব কঠিন যে আমরা কোন পর্যন্ত যাবো বা কী করবো। ব্যক্তিগত মানে কি আমাদের পুরো টিমেরই থাকা উচিত, যেটা আমার কাছে মনে হয় যে মেন্টালি খুব তাড়াতাড়ি রেডি হওয়া। কারণ এইখানে আমার কাছে মনে হয় না যে এই 15-20-25 দিনের প্র্যাকটিস করে আপনি ওইখানে যে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবেন। বাট আমরা যদি মেন্টালি রেডি হতে পারি, তাহলে আমরা অনেক দূর আগাইতে পারি। কারণ এটা পুরোটি মেন্টাল গেম হবে, বড় বড় টিমের এগেনস্টে, বিশেষ করে ওদের মতো কন্ডিশনে খেলা, এবং তারপরেও কিছুটা উইন্টার থাকবে, আর্লি সামার যেহেতু। সো কাজটা এত সহজ হবে না। ওরা যত সহজে পারবে আমাদের আরও 2 গুণ বেশি কষ্ট হবে অ্যাটলিস্ট ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই সুস্থ থাকি এবং এই ফাইট করার প্রস্তুতি মেন্টালি নিতে পারি,
তাহলে আশা করি ভালো খেলা হবে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ একটা সাফল্যের পথে ছিল, সাম্প্রতিক সময়গুলোতে এটা কিন্তু একটু সাফল্যতা কমে এসেছে। আফগানিস্তানের সঙ্গে আমরা একটা ম্যাচ হেরেছি, তারপরে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জিতেছি, নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছি, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিততে পারি। তো বাংলাদেশের জন্য এই সফরটা আসলে ওই পার্সপেক্টিভ থেকে কতটা ইম্পর্টেন্ট, এবং আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু এখন টি-টোয়েন্টি থেকে আপনি অবসর নিয়েছেন এবং সবই জানেন, আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কত? প্রথমত আপনার সাথে আমি অ্যাগ্রি করি, যেটা হচ্ছে যে আমরা আফগানিস্তানের সাথে যে ম্যাচটা হেরেছিলাম, অবভিয়াসলি ওটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। দ্য সেম টাইমে ইংল্যান্ডের সাথে অপরচুনিটি মিস করাটা, বিশেষ করে যে দুইটা ম্যাচে আমাদের হোম ছিল, এই দুইটা সিরিজ অবভিয়াসলি পার্সোনালি আমাকেও হার্ট করেছিল, কারণ আমরা অপরচুনিটি তৈরি করে হেরেছি। বাট আফগানিস্তান সিরিজ জিতলো, ইংল্যান্ড সিরিজটা অনেক বেশি হার্টিং ছিল, বিশেষ করে প্রথম ম্যাচে হারের পরে। আর আপনি যেগুলো দেখেন ওইটা পুরোই ডিফারেন্ট চ্যালেঞ্জ। এর পরেরগুলো আমি মনে করি ঠিকই আছে। নিউজিল্যান্ডে যে হ্যাঁ একটা ম্যাচ জেতা উচিত ছিল, যেটা আমরা সুযোগ তৈরি করেছিলাম, বাট আমি নিউজিল্যান্ড থেকে পুরোটাই আমার পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট একটা ফ্লেভারে আমরা ঢুকেছি, যেটা হচ্ছে আমাদের জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসছে, যে অ্যাওয়ে নিউজিল্যান্ড থেকে যেটা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় যে পার্সোনালি গ্রাফটা ঠিকই আছে, হয়তো বা এক্সপেকটেশন হোমের সাথে মিলালে আকাশ পাতাল ডিফারেন্স হতে পারে, কিন্তু ওইটা আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট অ্যানালিসিস ভালো করে তাদের জন্য খুব সহজ হবে, যে এটা আসলে ডিফিকাল্ট নিউজিল্যান্ডে যে, তারপরে আবার শ্রীলঙ্কা তো বা থার্ড ওয়ানডে আমাদের জেতা উচিত ছিল, এটা হতে পারে। তো এই বছরটা ধরে এরকম চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস যে অন্যান্য স্টাবলিশ টিম দিকে যদি তাকাই, তারা অ্যাওয়ে ম্যাচ কখনোই এত কুইকলি ইমপ্রুভ করতে পারেনি। ইভেন এখনও যদি অনেক বড় বড় টিমের দিকে তাকান, অ্যাওয়ে ম্যাচ তারা ম্যাক্সিমামই হারে। বাট আমার বিশ্বাস এই টিম অ্যাওয়ে ম্যাচগুলো খুব তাড়াতাড়ি অন্য টিমের থেকে প্রোগ্রেস করবে। এখনও পর্যন্ত আমি যদি গ্রাফের দিকে তাকাই, আমার পার্সোনালি ড্রেসিং রুমে আমার ওই ফিলিংসটা হয় যে এই টিম অন্যান্য স্টাবলিশ টিম যত তাড়াতাড়ি অ্যাওয়ে ম্যাচ অ্যাডজাস্ট করেছে, আমরা তার থেকে বেশি তাড়াতাড়ি পারবো। পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে কী হবে? টি-টোয়েন্টিতে আপনি ছেড়ে দিয়েছেন, এখন শুধু 100% কিন্তু ওয়ানডে। তো এইখানে আর কি ভালো করাটা আর কি ক্যাপ্টেন হিসেবে, এটা হচ্ছে না, আমার পার্সোনাল ওরকম টার্গেট নাই ক্যাপ্টেন হিসেবে, এটাও সত্যি হবে এক সময়। সো আলাদা প্রেশার নেওয়ার তো দরকার নেই। আপনি বারবার বলছেন মেন্টালি রেডি হবে। এর আগে আমরা দেখি যখন লম্বা কোনো ট্যুর হয় বাংলাদেশ টিমে, লম্বা ট্যুরে শেষ দিকে বাংলাদেশ খুব ফ্যাটিক হয়ে যায়, হোম সিকনেস থেকে শুরু করে অনেক কিছু। তো এবারও তো আপনার টানা খেলার মধ্যে আছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট হলো লম্বা এক ট্যুরে শেষ দিকে। তো ফ্যাটিকটা কাটানোর জন্য আপনাদের কোনো কিছু ভেবে রেখেছেন কিনা, কিংবা কথা হয়েছে কিনা? প্লাস সেকেন্ড হলো মুস্তাফিজ হয়তো এখন কনসার্নের জায়গা নাই, কিন্তু ইঞ্জুরি থেকে ফেরার পর ফুল কনফিডেন্স ওকে দেখা যায়নি আর কি। এখন আয়ারল্যান্ড ইংল্যান্ড কনফিডেন্স হয়তো বল একটু বিট করবে, মানে কনফিডেন্সে ফেরানোর জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিংবা কি করা যায়? দেখেন, প্রথমত হচ্ছে যে এত বড় ট্যুরতেই প্রথম করছি না আমরা। তবে হ্যাঁ, আমাদের একটা ভয় থাকে, কারণ আগে পরে হিস্ট্রিতে বলে যেটা, যে আমরা লাস্টের দিকে ফ্যাটিক হয়ে যায়, এবং লাস্টের দিকে অনেক সময় এমন হয়েছে যে আমরা একটা সেশন খুব ভালো খেলে পরের সেশনে আবার খুব খারাপ হয়ে গেছে। এরকম কিছু হিস্ট্রি আছে অবশ্যই। আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকালে দেখবেন যে হয়তোবা আমরা পুরো সিরিজটা ভালো খেলতে পেরেছিলাম, কারণ কিছু জয়ের ভেতরে ছিলাম, পয়েন্ট টেবিলে সবসময় এমন একটা অবস্থায় ছিলাম যে আমরা যেতে পারি ভালো জায়গায়। সো ওই জন্য হয়তোবা ফ্যাটিকনেসটা আর আসেনি। সো আমার কাছে যেটা মনে হয় যে আর্লি উইনগুলা এই ফ্যাটিকনেসটা দূর করতে পারে, যেটা আয়ারল্যান্ড সিরিজ আছে, কারণ জয়ের ভেতর থাকলে ফিল্ডটা খুব ভালো থাকে। আরেকটা জিনিস, যেটা টিমমেটস যে প্রায় 17-18 জন থাকবে, তাদের একসাথে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। সবার একসাথে স্মুথ সময় যাবে না, বাট সবাইকে এক করে রাখা, বিশেষ করে খারাপ যাদের সময় যাবে তাদেরকে এক করে রাখাটা ইম্পর্টেন্ট। ফ্যামিলির মতো থাকাটা, এই দুইটা জিনিস হয়তো আমরা এখানে করতে পারি। আর আপনি মুস্তাফিজের কথা যেটা বলছেন, দেখেন আমার কাছে ওর এখন যেটা ঘটছে এটাই নর্মাল, আমার কাছে সবসময় মনে হয়েছে। এর আগে যেটা ও পেয়েছে এটা অ্যাবনর্মালিটি ছিল, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি এসেই 4-5 ম্যাচে 30 উইকেট পাবেন, এটা মানে অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এখন যেটা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে, ওকে রিড করছে ব্যাটসম্যান, ও প্রত্যেকটা টিমে টপ কোয়ালিটির আপনার কম্পিউটার অ্যানালিসিস থাকে। সো তারা ওকে ওর সমস্ত স্ট্রং পয়েন্টগুলো বের করছে। এখন যেটা বের হবে, এট দ্য সেম টাইমে মুস্তাফিজের জন্য আরও বেশি সমস্যা যেটা তৈরি হয়েছে ইঞ্জুরি। জাস্ট রিসেন্ট হয়তো বা 3-4 মাস হয়েছে উঠেছে ইঞ্জুরি থেকে। আর আরেকটা সমস্যা হচ্ছে ওর বয়সও ধরেন 19-20। সো আপনি সব দিকে যদি তাকান, সব কিছু ওর সিচুয়েশনটা ভেরি ডিফিকাল্ট এখন।
এট দ্য সেম টাইমে যদি আমরা ওকে আলটিমেটলি প্রেশার করি এভাবে, সেটা আরও ওর জন্য কঠিন হবে। সো আমার কাছে মনে হয় যে ও অলরেডি প্রুভ করেছে ইজ এ গ্রেট ফিউচার ফর বাংলাদেশ ক্রিকেট, এবং ওকে যদি আমরা রিল্যাক্স রাখতে পারি, সবাই যদি ওকে ওর এক্সপেকটেশন যেটা করে আসছে ওইদিকে না তাকিয়ে রিয়েলিটি যদি ভাবি, তাহলে আমার কাছে মনে হয় যে নেক্সট 10 ইয়ার্সে হি উইল বি গ্রেটেস্ট, মানে আমাদের জন্য বিরাট একটা অ্যাসেট। লাস্ট টু কোয়েশ্চেন। আপনি যেটা বলছিলেন যে মেন্টাল প্রিপারেশনের কথা, আপনি দীর্ঘদিন এই দলের সঙ্গে আছেন, টাইম গেছে, রিসেন্ট পাস থেকে ডিফিকাল্ট পুরো মানে মেন্টাল প্রিপারেশনটা কি এখন তো বেটার হওয়ার কথা, মানে এই প্রসেসের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন এই জায়গায় আসছে, সেটা নিয়ে কি কোনো সংশয় আছে যে মেন্টাল প্রিপারেশনের ঘাটতি হয়ে যেতে পারে? না, কিছু ম্যাচে আপনি যদি দেখেন, আপনার শ্রীলঙ্কার সাথে আমরা লাস্ট যে ওয়ানডেটা খেলেছি, আপনি দেখেন 280 উইকেটে আমরা প্র্যাকটিস ম্যাচে আবার 350 প্রায় চেস করে ফেলেছি। আবার সেম উইকেটে আমরা চেস করতে যে 280 করতে আর্লি উইকেট পড়ে গেছে। তো আমি বলছি যে ওই কিছু জিনিস থাকে, কিছু জায়গা থাকে যেখানে স্ট্রংলি আপনার হ্যান্ডেল করতে হয়। ওই জায়গায় আমরা যেহেতু রিসেন্ট পাস্টে কিছু জায়গায় ফেল হয়েছে, এই জন্যই বলছি। আপনি যদি নিউজিল্যান্ডের সেকেন্ড ম্যাচ দেখেন বা থার্ড ওয়ানডে দেখেন, সেম জিনিস, 100 রানে 1 উইকেটের পর থেকে ক্লাবস করেছি। এরকম কয়েকটা হিস্ট্রি আছে বলে আমি বলছি যে আমাদের ওইখানে আরেকটু স্ট্রং হতে হবে, ওই অ্যানালাইসিসগুলো ভালো করতে হবে। এখন কি করলে গেমটাকে রিড করা আর কি, যে ওইখানে কি করলে আমরা বড় স্কোর করতে পারবো, বা ধরেন 280 290 ফর শিওর আমরা আমাদের ইংল্যান্ডে করতে হবে বা চেস করতে হবে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ওডিআই ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরও একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে মিরপুর ইনডোর স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো চলছে বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি। সেখান থেকে সবশেষ খবর জেনে নিব সহকর্মী তৌহিদুল ইসলামের কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে তৌহিদের সাথে আমরা সংযোগ পাচ্ছি না, আমরা আমাদের আলোচনায় থাকতে চাই, তবে খুব শীঘ্রই আমরা মিরপুর শেরেবাংলা ইনডোর স্টেডিয়ামে চলে যাব। দাদা, আমরা মাশরাফির আসলে ইন্টারভিউ দেখছিলাম, সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, আসলে সেসব নিয়ে আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই। তার আগে কাবাডি নিয়ে আমি একটা লাস্ট আপনার কাছে কোশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে জেলা দলগুলো ভালো করতে এবং ধরেন কাবাডি আরেকটু যদি আমরা উন্নত দেখতে চাই, আসলে সেই জায়গাটা থেকে কাবাডি ফেডারেশনের আসলে কি করণীয় থাকতে পারে? ধরুন, এই স্বাধীনতা কাপ থেকেই যদি আমরা দেখি, একটা জায়গায় মনে হচ্ছে যে গ্রাসরুট লেভেল, একেবারে তৃণমূল পর্যায়ে যাওয়ার একটা সদিচ্ছা অন্তত ফেডারেশন কর্মকর্তারা দেখিয়েছেন। আজকে যে চূড়ান্ত পর্বগুলো হচ্ছে সেই জায়গায় কিন্তু যেমনটি সাধারণ সম্পাদক হাবিব সাহেবও বললেন যে তারা ইউনিয়ন থেকে উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে বাছাই করে এসে তারপরে চূড়ান্ত পর্ব। এখন এই জায়গায় একটা টুর্নামেন্ট দিয়েই কিন্তু আপনি অনেক খেলোয়াড় পাবেন তা না, তাদের খেলার ভেতর রাখার চেষ্টাটা করতে হবে। জেলা পর্যায়ে খেলাটার চর্চা একই সঙ্গে পরিচর্যা দুটোই থাকতে হবে সমানভাবে, তা না হলে কিন্তু খেলোয়াড় উঠে আসবে না। খেলোয়াড় উঠে আসলে তারপরে আপনি ন্যাশনাল টিমটাকে কিভাবে করবেন, ন্যাশনাল টিম দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশাটা কি, লক্ষ্যটা কি, সেটা নির্ধারণ করবেন। সেই জায়গায় জেলা পর্যায়ে আর একটা সত্য কথা হচ্ছে যে আমি জানি যে এটা হয়তো অনেকের ভালো লাগবে না, আমি তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই আমলাতান্ত্রিক ব্যবস্থা, আমলাতান্ত্রিক এই কারণে বলছি, সদ্য স্বাধীন একটা দেশে যে আইন দিয়ে সেই সময়ের আজ থেকে 4 দশক আগে খেলাধুলা যেভাবে পরিচালিত হয়েছে, সেই পরিকল্পনার ভিত্তিতে, সেই আইনের ভিত্তিতে এই নতুন শতাব্দীর নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে খেলাধুলাকে এগিয়ে নেওয়া সম্ভব না। আপনি একটু দেখুন যে জেলার কথা বলছেন, বাংলাদেশে এখনো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে সবগুলো জেলা ক্রীড়া সংস্থা। জেলা ক্রীড়া সংস্থার কাজ কি? সবগুলো খেলা পরিচালনা করবে তারা। বাংলাদেশের এই মুহূর্তে 16 কোটি দেশের মানুষের একটা জেলা ক্রীড়া সংস্থায় যত লোকই থাকুক, 21 জন 22 জন, একজন সাধারণ সম্পাদক, তিনি ক্রিকেট, ফুটবল,
হকি, ভলিবল, সাঁতার, ভলিবল, অ্যাথলেটিক্স হ্যান্ডবল। সবকিছু তিনি যদি করেন, তা দিয়ে আর যাই হোক খেলাটা এগিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে- সেই জায়গা থেকে এখন অবশ্যই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আমরা শুধু কাগজে কলমে রাখলে হবে না। এটা ধরুন কেন ক্রিকেটটা বিকেন্দ্রীকরণ হলো না, আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়ে উঠলো না, এটা যেমন ভাবতে হবে। পাশাপাশি এই যে ছোট ছোট ফেডারেশনগুলোকে আরও বেশি সংগঠকদের সাংগঠনিক দক্ষতা প্রমাণের প্ল্যাটফর্ম হিসেবে যদি ব্যবহারের সুযোগ দেওয়া যায়, সুযোগটা কিভাবে হবে? আপনি জেলা ক্রীড়া সংস্থার মাঠ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কবে সুযোগ পাবেন তখন একটা কাবাডি টুর্নামেন্ট হবে, এভাবে হতে পারে না। তার জন্য আলাদা এখন মনে হচ্ছে যে আঞ্চলিক বা জেলা, প্রত্যেকটা জেলা কাবাডি সংস্থা করে দেন না, থাকুক সেই সংস্থাটা জেলা ক্রীড়া সংস্থার অধীনে, কিন্তু তার আলাদাভাবে স্বাধীনভাবে কাজ করার দেন। কাজ করার সুযোগ পেলে দেখবেন যে এখানে 10টা 12টা সারা বছর একটা অ্যাক্টিভিটিস থাকবে, খেলাধুলাটা থাকবে। সেটা যদি থাকে তাহলে কিন্তু আজকে জেলা ক্রীড়া সংস্থার থেকে বা 3টা জেলা দল হবে না, সেখানেও দেখবেন যে সার্ভিসেস দলগুলোর সঙ্গে 10টার জায়গায় 20টা দল অংশ নিচ্ছে। দেন এই 20টা দলে যখন কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় থাকবে, তারা প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে আরও উন্নত মানের কাবাডি দিবে। প্রতিদ্বন্দ্বিতাটা 3 দিনে শেষ হবে না, প্রতিযোগিতাটার মেয়াদও বেশি সময় চলবে। এইটা ছাড়া কোনো পথ নাই। সেই জন্য বললাম যে কর্মকর্তাদেরও নতুন করে চিন্তা করতে হবে যে আমি কাজটা করব, আমি কাজ করার জায়গাটা পাচ্ছি কিনা। সরকারকে ভাবতে হবে জায়গাটা দিলে ছাড় দেওয়ার সুযোগ আছে। এখন সব কিছুকেই একেবারে কেন্দ্র নির্ভর বা ঢাকা কেন্দ্রিক চিন্তা থেকে না বেরোলে কোনো, আমি কোনো ফেডারেশন দাদা কর্মকর্তাদের আমি আরো ভালো কথা শুনবো, সমালোচনা করতে আমি চাইব একটা না। ছোট্ট ব্রেকে যেতে অবশ্যই। চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন অঘর মণ্ডল। যেটি বলছিলাম আসলে যে ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই। এই মাত্র মাশরাফি শেষ করলো সংবাদ সম্মেলন, কথাগুলো আসলে কেমন লেগেছে? আমার কাছে খুবই বাস্তবসম্মত মনে হয়েছে এবং একজন প্রজ্ঞাসম্পন্ন অধিনায়কের যা বলা উচিত তিনি তাই বলে গেছেন। আপনাকে স্বপ্ন দেখাননি, আবার নিরাশও করেননি। বাস্তবতা কি, সেই বাস্তবতার প্রেক্ষাপটটা উনি সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। আবার হতাশায় ডোবার কোনো কথাও বলে যাননি যে আপনি হতাশ হয়ে বসে থাকবেন। এটাই বোধহয় হচ্ছে যে একটা লোক 16 বছর আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চড়াই উতরাই পেরিয়ে এসে অভিজ্ঞ হলে যা দাঁড়ায়, তার যে কোনো বিকল্প নেই, অভিজ্ঞতার বিকল্প নেই, তার মনে আমি অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। মাশরাফির কথাগুলো তাই। সেই জায়গায় আপনি একবার পরিষ্কার বলে গেলেন যে ত্রিদেশীয় সিরিজটায় জেতার জন্য নামতে হবে। হ্যাঁ, ত্রিদেশীয় সিরিজটায় যদি ভালো করা যায়, অনেক আত্মবিশ্বাস নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারবেন। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে ইংল্যান্ডে আর্লি সামারের কন্ডিশনটা কেমন হবে, ওভালে কি উইকেট আপনার জন্য প্রস্তুত আছে। অবশ্যই আছে। আবার এটাও ঠিক যে টুর্নামেন্টটা কিন্তু আইসিসির, যেখানে একটা, আমি আবারও বলি যে সম্প্রচার সত্ত্ব যারা কেনেন তাদের স্বার্থটাও অক্ষুণ্ণ রাখার চেষ্টা থাকতে হবে আইসিসির পক্ষ থেকে। সুতরাং আপনি 7 ঘন্টার একটি ম্যাচ 5 ঘন্টায় শেষ হয়ে যাবে, 150-160 অল আউট হবেন, ওটা হবে না। উইকেটটা সেভাবেই ব্যাটসম্যানদের জন্য তৈরি থাকবে, অ্যাটলিস্ট 280-290 থেকে 300 বড় বড় রান দল করবে। সেই জায়গায় বাংলাদেশের গ্রুপটা যদি একটু চিন্তা করেন, গ্রুপটা এর বিকল্পই বা কি হতে পারত? আমরা বারবার একটু আমি যদি বলি দাদা আপনাকে যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাসেক্স এবং আয়ারল্যান্ডের জন্য যেই দল আসলে করেছে, দলে আসলে নতুন মুখ সানজামুল ইসলাম এবং সেই সাথে নাসির হোসেন। আমরা এর আগেও যখন আপনার সাথেও শো করেছিলাম তখন অনেক ফোন এসেছিল, বারবারই নাসির বিষয়ক আমরা অনেক কথা বলেছি। নাসির চলে এসেছেন দলে, সেই জায়গাটা থেকে পুরো দলটা আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 6টা পেস বোলার এবং আয়ারল্যান্ডের জন্য আসলে সেখানে 5 জন পেস বোলার আছে। তো আমি যদি ওভারঅল একটু যদি মাপকাঠি করতে বলি, কিভাবে করবেন?
আসলে এর থেকে বিকল্প তেমন কিছু মানে ভালো কিছু করার এবং জন্য উনি বিকল্প- একটা কথা মাশরাফি বলছিলেন যে যারা ক্রিকেট Best possible. অ্যানালাইসিস করে তারা আসলে খুব ভালো বলতে পারবেন, সেই জায়গাটা থেকে আপনার চেয়ে ভালো আসলে কেউ আমার হতে কাছে পারে না। মনে হচ্ছে না যে দলটা এর থেকে ভালো কিছু হতে পারতো। আর নাসির একটা কম্বিনেশন অনেক সময় থাকে কি আমরা আবেগের জায়গা থেকে আসলে খেলাধুলা আবেগটা বড় ভূমিকা রাখে। আবেগ আছে বলে একটা মানুষ একটা খেলাকে পছন্দ করে সমর্থন করে একটা দলকে দেশকে। যে আবেগের জায়গা থেকে অনেক সময় বিশ্লেষণটা যদি আবেগ নির্ভর হয়ে যায় তাহলে একরকম হয়। বাস্তবতা অনেককে অনেক সময় বঞ্চিত করে। ধরুন নাসির ভালো ক্রিকেটার, ভালো খেলছেন, ভালো ক্যাচ নিতে পারেন, ভালো বল করতে পারেন, ভালো ব্যাট করতে পারেন, ফিনিশার বলা হয়ে থাকে। গুড ফিনিশার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন এক সময় তিনি দলে যখন তার জায়গাটায় দলের সৈকত আছেন। প্রতিপক্ষ কেমন হবে, পারমুটেশন কম্বিনেশনটা ওই জায়গায় যখন করা হয় প্রতিপক্ষ হিসাব করে, তখন হয়তো দেখা যাবে যে ভালো খেলোয়াড়টাকে এবং- সরিয়ে দিতে হচ্ছে। নাসির সেই জায়গা থেকে ডিপ্রাইভ হয়েছেন, কিন্তু সেটা তার সময়, তার পারফরমেন্স করার জায়গা, সময়টা আকিব জাভেদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস থাকার কারণে হয়তো দলে একাদশেই নিয়মিত জায়গা পাননি। স্টুয়ার্ট ম্যাকগিল শেন ওয়ার্নের কারণে সুযোগ পাননি, যখন সুযোগ পেয়েছেন 10 উইকেট। এখন তার মানে কি দুজনকে তো খেলাবে না, সেই জায়গা থেকে নাসির হয়তো সুযোগ পাননি, হতাশ হতে পারেন। কিন্তু সবাই যে একেবারে জাতীয় দলে খেলে পারফর্ম করে যাব সেই নিয়ে স্বপ্ন থাকবে, কিন্তু অনেক সময় হয় না, সেটাকে দুর্ভাগ্য বলতেই পারেন। আর বাংলাদেশে বাকিদের খুব খারাপ করছে তাও তো না। এবং নাসির বিষয়ে একটা শুধু কোশ্চেন আপনার কাছে রাখতে চাই যে উনি যদি খেলেন আসলে সেটা হচ্ছে কোথায় আসলে খেলবেন। সাথে যেহেতু খেলে সেই জায়গাটাতে আমাদের আরো যে পারফর্মার আছে তারা তো অনেক ভালো এই মুহূর্তে পারফরমেন্স করছে। হ্যাঁ, খেললে তাকে সাথেই খেলতে হবে। হয়তো স্পিনিং অপশনটা অলরাউন্ডার হিসেবে যাকে নেওয়া হবে, বা স্পিনার প্লাস ব্যাটসম্যান এরকম যারা আছেন তাদের একজনকে বসিয়ে দিয়েই নাসিরকে সুযোগ দিতে হতে পারে, যে যিনি ঠিক আছে ছোট ছোট কাট মানে অফ কাটার করতে পারবেন, ইংলিশ কন্ডিশন যদি মনে করে যে ছোট ছোট সুইং থাকবে, পেস খুব যথেষ্ট দরকার নেই, সেই জায়গায় অনেক এফেক্টিভ হলেও হতে পারে। এই চিন্তা থেকেই নাসিরকে কিন্তু দলে নেওয়া। আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, সেই 1983 সালে ভারত বিশ্বকাপ জিতবে এটা বোধহয় ক্রিকেট পণ্ডিত থেকে শুরু করে মূর্খ কেউই ভাবেনি, ভারতবাসীও ভাবেনি, কিন্তু জিতে গেল। সেই জায়গায় কিন্তু এই রকম এই যে মদনলাল, রজার বিনি, বালবিন্দার সিং সান্ধু যারা খুব বড় বোলার ছিলেন না, কিন্তু ছোট ছোট সুইং কন্ডিশন অনেক সময় এফেক্ট করেছে। সে কারণে তো ওই রকম একটা জায়গা থেকে বিবেচনায় নাসির হয়তো আরও বেশি কার্যকরী হয়েও যেতে পারে। 7-8 একটা জায়গা তার জন্য থাকলেও থাকতে পারে। তবে সবচেয়ে ভালো জানেন দলের কোচ, ম্যানেজমেন্ট। তবে আমি শুধু একটা কথা বলি যে কখনো যেন কোনো খেলোয়াড় কোনো ব্যক্তি বা কারো পছন্দ অপছন্দের শিকার না হয়ে যায়। পারফরমেন্সের কারণে, কন্ডিশনের কারণে, প্রতিপক্ষের কারণে দল থেকে বাদ পড়লে সেটা মেনে নেওয়া যায়, সেটা তিনি স্বাভাবিকভাবে নেবেন, স্পোর্টিংলি নেবেন। কিন্তু যদি কখনো মনে হয় যে না অমুক আমাকে পছন্দ করে না সে কারণে আমি দলের বাইরে, এটা কিন্তু টিম স্পিরিটটা নষ্ট হয়ে যায়। আজকে হয়তো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে হবে, আগামীতে এই সংক্রামক ব্যাধিটা যদি দলে থেকে যায় সেটা দলের উপর ক্ষতি করে। আমি আশা করি যে ওই রকম কিছু হবে না বা হতে পারে না, সেটা আমার সেটা বিশ্বাস আসলে এইটা। আমরা সবাই আশা করি। একটু বলি যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন আমরা আসলে পেয়ে গেছি, যেটা প্রথম শুরু করেছিল ইংল্যান্ড। এই জায়গাটা থেকে কেমন ফিল হচ্ছে আসলে? এই জায়গাটা থেকে ফিল হওয়ার কিছু নেই, অপশনও তেমন কিছু নেই। আর কারণ আপনি অনেক দিন থেকে না, আছেন, হয়তো আপনার বাংলাদেশ কি কাছে চায়, ধরুন একজন যদি অপরিহার্য থাকেন একটা টিমে, যে একজন খেলোয়াড় আছে যে 3টা ফরম্যাটই আপনার প্রয়োজন এবং তিনি লিডারশিপ কোয়ালিটি নিয়েই দলে আছেন। অন্য ফরম্যাটে এখন অন্য ফরম্যাটে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি যদি ওয়ানডে টি20তে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বা দেওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে কেন আমি তাকে বাদ দিব, এটা একটা প্রশ্ন। পাশাপাশি সাকিব টি20-র অধিনায়ক হলেন, সাকিব কিন্তু ওয়ানডে, টেস্ট, টি20 তিনটাই বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, সুতরাং তাকে নতুন করেও খুব বেশি প্রমাণ করার কিছু নেই। এটা তার জন্য হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব ক্যাপ্টেন হবেন, তার সঙ্গে আলাপ করে দায়িত্ব দেওয়া এক জিনিস, আর ঠিক আছে তাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটা এক রকমের জিনিস। অনেকে আছে অনেক সময়, সচিন টেন্ডুলকার অনেক বড় ক্রিকেটার, তাকে অধিনায়কত্ব দেওয়া হলো, আবার নিজেই সরে গেলেন। হ্যাঁ, জানেন যে সবার ভিতর ক্যাপ্টেন্সি এলিমেন্টস বা ক্যাপ্টেন হিসেবে কিছু বাড়তি উপাদান থাকে একজন ক্রিকেটারের ভিতর। অনেক বড় ক্রিকেটার কিন্তু ভালো অধিনায়ক না হতেই পারে। এখন বাংলাদেশের মাশরাফি যখন টি20 থেকে সরে গেছেন, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে,
তবে বাংলাদেশ এই বছর T20 প্রায় নেই বললেই চলে, সুতরাং দেখা যাক কি দাঁড়ায়। কে জানে না যে হয়তো এমনও একজন কেউ আসতে পারেন যিনি ওয়ানডে, টেস্ট, T20 তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। স্টিভ স্মিথ পারলে, বিরাট কোহলি পারলে বাংলাদেশে ওরকম ক্রিকেটার একদিন আসবে বা দিবেন। হ্যাঁ, সেটা যত তাড়াতাড়ি হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্রিকেট খেলাটা তাই হওয়া উচিত। সেটি কি ক্রিকেটের জন্য অনেক বেশি ভালো বা লাভবান হবে? এখন তিন ধরনের এই যে ফরম্যাটে তিন ধরনের ক্যাপ্টেনের একটা চিন্তা ছিল যে এত বেশি ক্রিকেট হচ্ছে যে একজন ব্যক্তি শারীরিকভাবেই সক্ষম থাকবেন কিনা তিনটা ফরম্যাটে খেলার জন্য, চিন্তা তিন রকম করতে হয় তাকে। টেস্ট, ওয়ানডে, T20-তে ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে খেলাটার নিয়মকানুনও বদলে যাচ্ছে, অনেক বেশি ভাবনা। তো ওই ভাবনার জায়গাটাকে তাকে একটু হালকা রাখার জন্যই বোধহয় এই তিন ধরনের ক্যাপ্টেনের তথ্যটা আবিষ্কৃত হলো। কিন্তু দিন শেষে আবার দেখা গেল যে যারা নিতে পারেন তারা তিন ফরম্যাটেই পারেন। বিরাট কোহলি, স্টিভেন স্মিথ পারছেন, তারা যদি পারে বাংলাদেশে কেন পারবে না? এটা হচ্ছে আমি পার্সোনালি বিশ্বাস করি যে ক্যাপ্টেন একজন হলে যে কোনো দলের জন্য টিমের বন্ডেজটা, টিমের ভিতর বোঝাপড়াটা, ঐক্যটা এক থাকে। ধরুন টেস্টে যে আরেকজনকে যখন দায়িত্ব নিতে হয় তাকে আবার নতুন করে টিউনিং করতে হয়, ঠিক আছে আমি ক্যাপ্টেন, আমার দিনে আমার কথা শোনো। আর একসময় বলা হতো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে দলের ভিতর এক্স ক্যাপ্টেনের সংখ্যা বেশি হয়ে গেলে তাদের হ্যান্ডেল করা যে কোনো ক্যাপ্টেনের জন্য খুব চ্যালেঞ্জ, সেই জিনিসটা না হয়। একটু জাস্ট আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু শুনতে চাই যে মাশরাফি একটু আপনি বলছিলেন যে খুব প্র্যাকটিক্যালি কথা আসলে আজকে বলেছে, সেই জায়গাটা থেকে বলছে যে ক্যাপ্টেন্সি জায়গাটা থেকে তিনি আলাদা কোনো প্রেশার নিবেন না, যা অ্যাজ ইউজুয়ালি উনি আসলে খেলে যাবেন, এরকম মানে বাস্তবায়িত কথা মনে হয়েছে যে আজকে একটু অন্যরকম লেগেছে অন্য দিনের সংবাদ সম্মেলনের চেয়ে। ছোট্ট করে একটু শুনতে চাই, শেষের পর্যায়ে আমার চলে মনে হয় এসেছি। যে মাশরাফি T20 থেকে যখন সরে গেলেন অধিনায়কের দায়িত্বটা, হয়তো তার মাথায় ওয়ানডে থেকেও সরে দাঁড়ানোর কোনো চিন্তা কাজ করছে, সেই চিন্তা মাথায় রেখে নিজের সেরাটাই তিনি দিবেন, বাড়তি কোনো কিছু করারও তার দরকার নেই। মাশরাফিকে নতুন করে বোধহয় আর তেমন কিছু প্রমাণেরও নেই। কতদিন হয়তো আর এক বছরই খেলতে পারবেন যদি হার্ডলি চেষ্টাও করেন। একজন শরীর তার কাছে যেটা চায়, শরীর তাকে সেইভাবে সাড়া দিতে পারে কিনা সেটাও সবচেয়ে ভালো বোঝেন তিনি। সুতরাং বাড়তি প্রেশারই বা নেওয়ার কি আছে? মাশরাফি বাংলাদেশের অন্যতম সফল ক্যাপ্টেন, অন্যতম কেন বলবো যে সীমিত ওভারের ফরম্যাটে পরিসংখ্যান যদি কথা বলে, পরিসংখ্যানটা মাশরাফির পক্ষেই কথা বলে, তাহলে এখনো পর্যন্ত সফলতম ক্যাপ্টেন বলতে হবে সীমিত ওভারের ম্যাচে। এবং উনি বলছিলেন যে প্রস্তুতি ম্যাচে আমার কোনো রানের দরকার নেই, আমি কোনো উইকেটও উনি আসলে বলছেন যে প্রস্তুতি ম্যাচ আমি চিন্তা করি প্রস্তুতি ম্যাচ হিসেবে, যে এখানে আমি উইকেট পেলাম না পেলাম তার থেকে যদি চিন্তাটা যে আসল ম্যাচে খেলতে পারা যায়। কিন্তু এখানে প্রস্তুতি ম্যাচ থেকে বড় কথা হচ্ছে এই টুর্নামেন্টটা প্রস্তুতি টুর্নামেন্ট, যেখানে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ খেলবে। সুতরাং ওখান থেকে একটা জয় বা ভালো কিছু পারফরমেন্স নিয়ে আপনি যদি আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে যাবেন, তখন বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী এবং একটা চাঙ্গা অবস্থায় সেখানে যাবে, যার প্রতিফলন হয়তো আইসিসির সেটি আমাদের সবারই কাম্য। ধন্যবাদ দাদা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের উই লাভ স্পোর্টসে। আমরা ঠিক অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলতে চেয়েছি, কিছুটা পেরেছি, আসলে অনেক কিছু আসলে পারিনি। তবে একটা কথা বলবো যে ছোট ছোট খেলাগুলো অনেকভাবে আসলে হারিয়ে যাচ্ছে, ফেডারেশনের উচিত সেই খেলাগুলোকে আবারও চাঙ্গা করতে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকবার জন্য।